Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসের আরো একটি নতুন এপিসোডে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ঢাকা এফএম এর নিয়মিত অনুষ্ঠান। আমরা আসলে ঠিক নিয়মিত বলতে গেলে এখন একটু দ্বিধাগ্রস্ত থাকি, কারণ আপনারা জানেন যে করোনাকালীন সময়ে লম্বা একটা সময় ধরে এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার চলেছে এবং সেখান থেকে নিয়মিত হওয়াটাও খুব কঠিন। তবে আমরা চেষ্টা করছি আবারও সেই নতুন নতুন পর্বে ফিরে যেতে। তো আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস এবং জীবন গল্প এই দুটো অনুষ্ঠানের ভিডিও ফরম্যাট, যেগুলো আমরা ভিডিও করতে পারি, সেগুলো প্রচার করা হয় আমাদের ঢাকা এফএম এর নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে আমি ইউটিউব চ্যানেলটির ঠিকানাটা আপনাদের বলছি, www.youtube.com/ilovedhakafm। ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকতে পারেন। ওখানে আপনারা এই অনুষ্ঠানগুলোর ভিডিও ফরম্যাটও পেয়ে যাবেন। তো আজকে সিক্রেটসে কি আমার সঙ্গে রয়েছে, শুরুতেই আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত করতে চাই। নামটা একটু বলতে হবে প্রথমেই। আমার নাম জুবাইর আহমেদ আকাশ। জুবাইর আহমেদ আকাশ, আপনি এসছেন কুমিল্লা থেকে। জি। বয়স কত? আমার এজ বর্তমানে 24 চলছে। আপনার লাইফে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের জায়গাটা থেকে একটু নতুন, মানে শোনার জায়গা থেকে একটু নতুন, কারণ আমরা দেশের ভেতরের অনেক ধরনের ক্রাইম সম্পর্কে অবগত এই সিক্রেটস অনুষ্ঠানের মাধ্যমে। তো দেশের বাইরে গিয়েও যে ক্রাইম করা যায় বা দেশের বাইরে গিয়েও যে অপরাধ জগতের সঙ্গে আমাদের বাংলাদেশের লোকজন জড়িয়ে পড়ছে, এটা আমরা কেন তো জানলেও কিন্তু এই ধরনের অনুষ্ঠানে কখনো এভাবে আসে নাই। সো সেদিক থেকে আপনার ব্যাপারগুলো একটু ডিফারেন্ট আজকের অনুষ্ঠানে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই, একেবারে ছোটবেলা থেকে যেভাবে আপনি গেছেন আর কি, ওই সব জায়গাতে জড়িয়ে পড়েছেন, বলেন, শুরু করেন। আমার বয়স তখন ধরেন ক্লাস 7-এ পড়ি। মোটামুটি তার আগের দিনগুলো আমার মোটামুটি অনেকটা ভালো গেছে। ক্লাস 7-এ তখন আমার বাবা সর্বপ্রথম একটা মার্ডার মামলাতে জড়িয়ে পড়ে। কত বছর বয়স তখন আপনার? তখন আমি ক্লাস 7-এ পড়ি। 12 বছরের মতো। আপনি তখন পরিবারের বড় ছেলে? আমি পরিবারের বড় ছেলে। ওকে, তারপর আপনার বাবা কি করতেন, পেশা কি ছিলেন? আমার বাবা হচ্ছে একটা রাজনীতিবিদ। আচ্ছা, রাজনীতি চর্চা করতেন? সে রাজনীতি করতো, সে বইয়ে রাজনীতি করতো। আমাদের এলাকায় যে ব্যক্তিটা মারা যায় সেও ছিল, তবে ক্ষমতাতে ছিল তখন। তো তখন আমরা মোটামুটি ভাবে অনেকটা দুর্বল। তো আমরা চাইলেও বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না, বা আমরা আমাদের স্থান থেকে অনেকটাই দুর্বল। যখন উনি মারা যায়, ওনাকে মেরে ফেলা হয়, তারপর দেখা যাচ্ছিল যে সর্বপ্রথম মামলাগুলো আমাদের দিকে আসছিল না। আপনার বাবাকে যখন মেরে ফেলা হয়? না, তাহলে কাকে মেরে ফেলা হয়? মেরে ফেলা হয়েছিল আমাদের সাবেক
মেম্বার ছিল, মানে উনি ওনাকে মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে কি আপনার ফ্যামিলির উপর ইম্প্যাক্ট আসতেছে? আচ্ছা হ্যাঁ বলেন। আসছিল, কারণ ওদের মধ্যে একটু পূর্ণ শত্রুতা ছিল অনেক আগে থেকে। ওই রাজনীতি আপনার বাবাও করতেন? হ্যাঁ, যাকে মেরে ফেলা হয় ওই দলের রাজনীতি আপনার বাবাও করতেন? আমার বাবা ওই দলের রাজনীতি করতো। আচ্ছা। তো দেখা যাচ্ছিল কি যে যখন মেরে ফেলা হয় তখন আমি একটু রাজনীতি ছেড়ে যাব না, যে যে কোনো কারণবশত আমাদের এলাকার গণ্যমান্য যে মাথাগুলো ছিল, যে যারা বড়রা ছিল তারা সবাইকে দিয়ে দেয় মোটামুটি ভাবে, আমাদের এলাকাটাকে অচল করার একটা কায়দা ওরকম কিছু একটা সৃষ্টি করে। তো বাবা এই মামলাটা খাওয়ার পর বাসায় থাকতে পারতাম না। আচ্ছা। দেখা যাচ্ছিল যে প্রতিনিয়ত রাতের বেলাও ভয়ে থাকতাম, দিনের বেলা বাইরে বের হইতো, ভয়ে বের হইতো। যখন আমি স্কুলে যাই এক পর্যায়ে, যখন একটু একটু ঠান্ডা হয় ব্যাপারটা, যখন স্কুলে যাই এর ভিতরে কিন্তু আমাকে আমার নানু বাড়িতে নিয়ে গেছিল আমার মামা, রাখতেছিল না এখানে, কারণ আমাকে অনেক খুঁজতেছিল পোলাপান মারার জন্য, এরকম কিছু একটা। আপনাকে খোঁজার জন্য খুঁজতেছে? হ্যাঁ, আমার বাবা ওই যে তখন তো এরকম কিছু একটা উঠে গেছে যে আমার বাবা খুনি। আচ্ছা, আমার বাবা খুনি আর আমি তার সন্তান, আমাকে বাবা যে মামলাটা খায় সেখানে কি আপনার বাবাকে আসামি করা হয়েছিল? আমার বাবাকে আসামি। কত নাম্বার আসামি ছিল আপনার বাবা? আমার বাবা মেবি তখন ছিল মানে 1 নাম্বার আসামি ছিল কিনা? না না, 1 নাম্বার আসামি ছিল না, কিন্তু আসামি তালিকাতে ছিল। সর্বমোট 12 জন ছিল তারা ওই তার মধ্যে মামলাতে। আপনার বাবাও ছিল? আমার বাবা বাবাও পালিয়ে থাকতো ওই সময়টা? তখন পালিয়েছিল তারা সবাই। তো দেখা যাচ্ছিল কি তার ভিতরে যখন আমাদের স্কুল খোলে বা হেডমাস্টার স্যারের সাথে কথা বলি, স্যার বলছিল যে সমস্যা নাই, তুমি স্কুলে আসো, স্কুল তো কোনো প্রবলেম হবে না, সেটার দায়ভার আমাদের। তো আমি স্কুলে যাই, যেদিন স্কুলে যাই তার ছেলে, মানে যাকে মারা হয় ওনার ছেলে দেন আমাকে অনেক খোঁজাখুঁজি করার পর। ওনার ছেলে কি মানে আপনার বয়সী ছিল নাকি? হ্যাঁ, আমার সেম এজের ছিল। সেম এজের ছিল, একই স্কুলে পড়তো? একই স্কুলে। ওকে, তারপর? তো পরবর্তীতে দেখা গেছে কি যে সে আমার ক্লাসরুমে চলে যায়। তখন আমার একটা ক্লাস চলতেছিল, যে হুজুর স্যারের ক্লাসটা চলতেছিল। তো স্যার ঠিক সেই সময়টাতে ক্লাস নিচ্ছে, আর ও ভিতরে ঢুকে আমার শার্টের কলার ধরে সে আমাকে সিস্টার বাহিরে আনার এরকম একটা, মানে ক্লাস চলা অবস্থায়? তার সাথে আরো 2-3 জন ছিল। তখন যখন হুজুর স্যার যখন ওখানে বাধা দিতে যায়, এক পর্যায়ে হুজুর স্যার পর্যন্ত এখানে হ্যারেস্ট হয়, এরকম কিছু একটা। তারপর আমি স্কুলে যাই না, সেখান থেকে বন্ধ হয়ে যায় মোটামুটি ভাবে। আমার গায়ে হাত তোলার অনেকটা ইচ্ছা ছিল, তুলছে, আমিও যতটুকু পারছি নিজেকে সেভ করার জন্য করছি। তারপর এখান থেকে আমি চলে আসি, আসার পর আমার মামা যাত্রাবাড়িতে নিয়ে আসে আমাকে। যাত্রাবাড়ি তাদের একটা, আমার দুইটা মামার মাছের আড়ত আছে, সোনার বাংলা মৎস্য আড়তে। তো সেখানে সর্বপ্রথম আমাকে আনছিল। আপনাদের বাবার বাড়ি ছিল কোথায়? আমার বাসা হচ্ছে হোমনা থানা, কুমিল্লা হোমনা থানা। কুমিল্লাতে ছিল, তারপরে আপনারা চলে আসলেন ঢাকাতে? হ্যাঁ, না শুধু অনলি আমি চলে আসি ঢাকা। আপনি চলে আসেন মানে আপনার মা আপনাকে পাঠিয়ে দেয়? হ্যাঁ, আমাকে পাঠিয়ে। কয় ভাই বোন ছিলেন ওই সময়টাতে? আমরা 3 বোন 2 ভাই। আপনার বাবা তখন পালিয়ে না জেলে? আমার বাবা তখনও পালিয়ে। আচ্ছা, তারপর? তো তারপর দেখা যাচ্ছিল যে আমি এখানে চলে আসার পর ঠিক সেই সময়টাতে আমার ফ্যামিলিটা একটু হিমশিম অবস্থায় চলে যাচ্ছিল দিন দিন। কারণ যখন বাবা হাজিরা দিতে যায় তখন ওদেরকে আটক করা হয়। আটক করার পর মোটামুটি অনেক টাকা পয়সা আমরা খরচ করছি বাবাকে বের করার জন্য। 3 মাসের মতো জেল খাটার পর আমরা জামিনে বের করি। বের করার পর চট্টগ্রামে ট্রাইব্যুনালে নিয়ে যায় মামলাটা। আচ্ছা, তারপর? ওইখানে নেওয়ার পর তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ফাইনালি যাবজ্জীবন কারাদণ্ড। কতজনকে ধরে? ব্যাপারটা 12 জন ছিল তারা। 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়? এটা হচ্ছে এখানে একজন 164 আসামি ছিল, যে নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ এই মামলার সাথে আমি জড়িত আছি, আর ওরা আমার সাথে ছিল। মানে আলটিমেটলি হচ্ছে এখানকার মধ্যে যে কোনো একজন স্বীকারোক্তি দেয় যে সবাই এর সঙ্গে ছিল, এটার বেসিসে হলো সবাইকে যাবজ্জীবন দিয়ে দেয়। বাট এখানে সবচেয়ে টুইস্ট হচ্ছে এই ব্যাপারটা, যে ব্যক্তি 164 যে নিজের মুখে স্বীকার করছে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। ইন্টারেস্টিং। তারপর তাকে খালাস দেওয়ার পরে আমরা ঢাকাতে আপিল করি, হাইকোর্টে আপিল করার পর মোটামুটি। আপনার বাবা তখন জেলে, আপনি তখন পড়াশোনা ছেড়ে দিয়েছেন? তখন পড়াশোনা শেষ, আমি তখন মাছের আড়তে কাজ করি। আমি সবসময় যে কথাটা বলি এই সিক্রেটস অনুষ্ঠানে, যে প্রত্যেকটি অপরাধের পেছনে একটা শক্তিশালী কারণ থাকে। আমরা যখন একজন অপরাধীকে আইডেন্টিফাই করি, যে কোনো অ্যাঙ্গেলই হোক না কেন, তাকে যখন ভৎসনা করি, হ্যাঁ সেটার পেছনে নিশ্চয়ই কারণ আছে। তুমি অপরাধটা না করে তো অন্য রাস্তাতেও সৎভাবে চেষ্টা করতে পারতে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। কিন্তু কোনো মানুষ আসলে নিজ ইচ্ছাতে শক করে, মানে একদম ইচ্ছার বশে, আমি জানি না, দ্যাট ক্যান বি এ ভেরি রেয়ার কেস, কখনো অপরাধী হয় না বা ক্রাইমের জগতে আসে না। দেখেন ওর ব্যাকগ্রাউন্ডটা কি, খুবই 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 ইম্পর্টেন্ট। বাবার কারণে ওর লেখাপড়া বন্ধ হয়ে গেল, এবং তখন বাবা জেলে, এই সময় ও পরিবারের বড় ছেলে, এবং তখন সে মাছের আড়তে কাজ করে। যখন ওর স্কুলে থাকার কথা, 12 থেকে 13 বছর বয়স। জি, তারপর আমার লেখাপড়াটা টোটালি অফ। তখন আমি মাছের আড়তে কাজ করি। তবে আমি তার আগে একটু বাবা সম্বন্ধে বলতে চাই, যে আমার বাবা হচ্ছেন আমাদের এলাকার এরকম একজন পার্সন যে কোনো বিচার আচারে আমার বাবা প্রধান একটা স্থান রাখে। মানে খুব সম্মানী ব্যক্তি ছিলেন? খুবই সম্মানী একটা ব্যক্তি।
উনি সারা বিচারটা মানে মনে হয় যে আমাদের এলাকার মানুষের মনের মতো করে হয় না এরকম কিছু। আপিল করার পর ওদের মোটামুটি 1-1.5 মাস পর ওদের হয়, ওরা জামিনে আবার বের হইতে পারে যাবজ্জীবনের পর। হ্যাঁ, তারপর তারপর আমাকে বাইরে নিয়ে যায় আমার বোন জামাই। আমি বাইরে মোটামুটি বলতে ওমানে নিয়ে যায়। তখন বয়স কত আপনার? আমার বয়সটা তখন কত কত হবে? সালে যান আপনি? আমি তখন যে 2015-র দিকে 2015 দিকে আপনি দেশের বাইরে হ্যাঁ, চলে যান। দেশের বাইরে চলে আচ্ছা, যাই। 17 থেকে 18 বছর বয়স। যাই হোক, তারপর তখন আমি দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে আমাকে নিয়ে যায়, তখনই কিন্তু খুব ইমার্জেন্সিতে আমাকে নিয়ে যায়। আমি তারপরে সেফ ছিলাম না, বাড়িতে সেফ ছিলাম না। বাবা চলে আসছে, তারপরেও দেখা যাচ্ছে আমি মোটামুটি 3-4 বার এরকম কিছু ফেস করতে হয়েছে। কেন আপনি ফেস করবেন? আপনার ফ্যামিলিতে তো আরো মেম্বার ছিল, আপনার আরো ভাই ছিল, বোন ছিল। আমার ভাই ছিল শুধু আপনি ছোট। কেন ফেস করেন কারণ বিষয়টা? আমার ফেস করতে হচ্ছিল এই কারণে যে আমি বড় ছিলাম, আমি তার বড় ছিলাম। তো এটা আমার সবচেয়ে বড় ভুল। এটা হয়তো ভুল তাদের মানে কি? কাছে- মানে আপনি নিজেও কি এসবের মধ্যে জড়িত ছিলেন? রংবাজি করতেন বা এরকম না, না, কোনো না। কিছু? এরকম কোনো কিছুতে আমি ছিলাম না। মানে আমাদের গ্রাম অঞ্চলে এরকম একটা প্রবলেম কি যে দেখা যাচ্ছে আমার সাথে প্রবলেম হয়েছে, সে আমাকে পাচ্ছে না, আমার ছোট ভাইকে ধরতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো প্রবলেমটা হচ্ছিল যে আমার বাবার সাথে প্রবলেমটা হচ্ছিল, আমার বাবা তো নাই। হ্যাঁ। তো সে এখন চাচ্ছিল যে আমার উপর তার জেদটা মানে কোন রকম ছেড়ে ওকে। দিতে। তো তারপরে আপনি যেটা করলেন, দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করলেন। হ্যাঁ, তারপর দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা। মোটামুটি খুব আর্লি আমাকে দেশের বাইরে নিয়ে যায়, 1 মাসের ভিতর অন্তর আমাকে নিয়ে যায় দেশের বাইরে। আচ্ছা, বেশি টাইম লাগে নাই। ওকে। তো যাওয়ার পর সর্বপ্রথম আমি আমার বোনের জামাইয়ের কাছে স্টে করি। তো সেখানে মোটামুটি 10-12 দিনের মতো বোন জামাই বলতেছিল তোমার কোনো কাজ টাজ করতে হবে না, তুমি রেস্ট করো। আচ্ছা, তো রেস্ট করার ফাঁকেও আমি কি করতাম, এখানে আমার বিয়েই ছিল কিছু, দেখা যাচ্ছিল আমার বোন জামাইয়ের কিছু কাজিন। এই বোন মানে কি আপন বোন? না, হ্যাঁ, আপন বড়। আপন বোনের বড় বোনের হচ্ছে হলো। Husband. হ্যাঁ, ওকে। তারপর আমি সেখানে যাই, যাওয়ার পর Rest আমি করেন? আমার মতো কইরা হ্যাঁ। আমি আমার মতো কইরা ঘুরি, বাহিরে ঘোরার ট্রাই করি, কারণ আমি ফ্রি ভিসাতে ছিলাম, যে কোনো কাজ পাবো আমি করব, ওকে এরকম কিছু একটা। ওকে। তো আমি আমার মতো করে বাইরে ঘোরার ট্রাই করি, বা ভাষাগুলো আয়ত্ত করার ট্রাই করি। তো ভাই মাঝে মাঝে ওর সাথে আমাকে নিয়ে যেত। ভাই তখন ওইখানে কার ক্লিন করতো, অ্যাজ এ কার ক্লিনার, অ্যাজ এ হাউস ক্লিনার ছিল। হ্যাঁ, তখন আমি তার সাথে মাঝে মাঝে যেতাম, আমার একটা বিয়েই ছিল, তার সাথে যেতাম, হ্যাঁ, কাজ করতাম প্রতিনিয়ত, তাদের মতো করে কাজ করতাম। বা Okay. আমি তেমন একটা বুঝতাম না। তো তখন প্রথম তো মা কান্নাকাটি করতো, মা খুব কান্না করতো যে আমি পারবো না, তুই আসা পর, তোর ছাড়া থাকতে পারবো না। তো দেখা যাচ্ছিল আমি নিজেকে সেখানে বসাই, মন বসানোর ট্রাই করি, কারণ কিছু করার নেই, আমার কিছু একটা করতে হবে। কারণ বাবার এই মার্ডার মামলাতে ধরতে গেলে আমরা একেবারে শেষ, ধ্বংস হয়ে গেছি। করতেছিলাম একটু একটু করে। আমি খুব অল্প সময়ের ভিতরে ওই দেশের ভাষাটাকে আয়ত্ত করে নিই। ওমান। হ্যাঁ, মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে আমি টোটালি ভাষাটাকে আয়ত্ত করে নিই। ও, ভেরি গুড। তারপর তারপর দেখা যাচ্ছিল যে আমি আমার মতো করে যে কোনো একটা হাউসে গেলাম বা যে কোনো একটা কার ক্লিন করতেছি, তার সাথে একটু এক্সট্রা কথা বলার ট্রাই করতাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যে কোনো তোর কাছে অন্য কোনো ওয়ার্ক আছে, বা তোর গাড়ি ক্লিন করতেছি, তোর গাড়িটা আমাকে মান্থলি দিয়ে দে, এভরিডে ক্লিন করবো, তুই মান্থলি টাকা দিস আমাকে। আচ্ছা আচ্ছা, বা ওকে। তোর বাসায় কোনো এক্সট্রা কাজ আছে থাকলে আমাকে কল দিবি প্লিজ। তো এরকম কিছু একটা ছিল। তো মোটামুটি ভালো ছিলাম। হ্যাঁ, আমার বোন জামাই আমাকে বলতো যে জুবাইর, তুমি যেভাবে টাকা পয়সা নষ্ট করতেছো, এভাবে তো টাকা পয়সা নষ্ট করা ঠিক না। টাকা পয়সা নষ্ট মিনস আমি এরকম ছিলাম যে আমি আমার মতো করে, আমি আগে থেকে একটু টাকা পয়সা বেশি খরচ করতাম। আমি বাইরে গেছি, আমার যেটা ইচ্ছে হইতেছে আমি এটাই করতেছি। মানে কোনো কিছু আমার কিনতে ইচ্ছে হইতেছে আমি কিনা ফেলতেছি, কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছি আমি খাইয়া ফেলতেছি। তবে তাদের একটা কথা ছিল, খাও, যা ইচ্ছা খাও, কোনো প্রবলেম নাই, কিন্তু একটা কাজ করো, আমি আজকে 5 বছরের ভিতরে যতটুকু আয়ত্ত করতে না পারছি, তুমি কিন্তু অল্প সীমিত সময়ের ভিতরে করে ফেলছো। তুমি একটা কাজ করো, তুমি দেশের বাহিরে, তুমি দেশে যাও, আমি একটা টিকিট করে দিই, তুমি দেশে যাও, গিয়ে কিছুদিন থেকে আসো, দেন বুঝবা টাকার মূল্যটা কি। আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করছি, সিরিয়াসলি নিয়ে নাই। তো যাক, এরকম করতে করতে তখন দেখি যে না, আমার কাজের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, বেড়ে যাওয়ার পরে তখন আমি আমার বোনের জামাইয়ের সাথে ছিলাম, দুজনে একসাথেই কাজ করতাম। আমার বোন জামাই আমাকে তখন মান্থলি 30,000 টাকার উপরে দিত। ঠিক আছে, তো তখন আমি কি করি যে আমার বোন জামাইকে এরকম একটা কথা বলি যে আমি আমার মতো করে কাজ করতে চাই, আমার টাকা আমি নিজে আর্ন করতে চাই। ওকে, ঠিক আছে, আমি সেপারেট হব। ওকে। তিনি আমাকে মোটামুটি বাংলাদেশের 20,000 টাকার কাজের মতো দিয়ে আমাকে সেপারেট করে দেয়, আলাদা করে দেয় আপনাকে? আলাদা করে দেয়। তারপর? আমার খাবার থাকা এভরিথিং আমার নিজের খরচ, আমার নিজের সবকিছু আলাদা হয়ে যায়, বাট আমরা একই রুমে থাকি। ওকে। তো থাকি পর দেখা যাচ্ছিল কি যে এখানে একটু একটু প্রবলেম হচ্ছিল, এই কারণে যে আমার দুলাভাইয়ের কিছু কাজিনস ছিল, তারা দুলাভাইয়ের কাছে এসে দুষ্টুমি করে কিছু বললে ভাই এটা সিরিয়াসলি নিত। হ্যাঁ, তবে আমার একটা প্রবলেম কি যে আমি কোনো ভুল করলে আমাকে স্ট্রেট বলো, আমি যদি কোনো ভুল করি আমি স্ট্রেট আনসার দিব যে হ্যাঁ এটা আমি করছি, হ্যাঁ, আমি লুকোচুরি করবো না।
ওকে, এই ব্যাপারগুলো নিয়ে আমার কাছে খুব বেশি বাজে লাগতো যে আমার বোন জামাই আমাকে স্ট্রেট না বললে ব্যাপারটা অন্য কারো কানে দিত। ওকে, তো সে আবার আমাকে সেভাবে বলতো তোর বোন জামাই এই কারণে তোর সাথে কথা বলে না, এটা হয়েছে ওইটা হয়েছে। বা দেখা যেত কি যে ভাই আমাকে কিছু না বলে বাড়িতে নালিশ দিয়ে দিয়েছে বোনের কাছে, মায়ের কাছে। যেটা আপনার কাছে খারাপ লাগতো? আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতো এটা। ওকে, তো এগুলো করতে করতে এক পর্যায়ে দুলাভাইয়ের সাথে আমার আমি একটু বিতর্কে চলে যাই যে কেমন ধরনের কথা। আমি যদি ভুল করে থাকি আপনি শুনছেন, আপনি আপনার কাজিনের কাছ থেকে শুনছেন, আপনি আমাকে স্ট্রেট বলবেন বলেন যে জুবাইর তুমি এই কাজটা করছো, আমি নিজেই বলবো যে হ্যাঁ আমি করছি বা করি নাই। আপনি এগুলো না করে বাসায় জানাইতেছেন, আমি অবশ্যই ওইখানে একা থাকি, ওরা নানা রকম টেনশন করবে বা ভুল হইলো সেটাকে ওরা সিরিয়াসলি নিবে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আমি একটু একটু করে সামনের দিকে আগানোর পর আবারও এরকম প্রবলেম দুলাভাইয়ের সাথে হয়। আমি ওনার থেকে আলাদা হওয়ার ট্রাই করি। তারপরে একসাথেই ছিলাম। তখন আমি একদিন গাড়ি মোছার জন্য একটা রেস্টুরেন্টের সামনে ছিলাম। তো এখানে গিয়ে আমি হিন্দিতে বলতেছিলাম যে তুই কি তোর গাড়ি ক্লিন করবি? ও আমরা বলতেছে যে হ্যাঁ করবো। আমরা বলতেছে তুই কি বাঙালি? পরে আমি বলছি বাঙালি। পরে বলতেছে ভাই আপনি বাঙালি, আমিও বাঙালি। পরে আমি বললাম আচ্ছা। জিজ্ঞাসা করলাম, ও বাঙালি ছিল। তোমার বাসা কোথায়? আমি বললাম কুমিল্লাতে। আচ্ছা ঠিক আছে, তুমি তো দেখি ভালো আরবি পারো, তারপর হিন্দি পারো। ওনার সাথে অনেকক্ষণ কথা বলার পর আরবি পারো, হিন্দি পারো, মোটামুটি ইংলিশও ভালো ধরতে পারো। তুমি একটা কাজ করো, এগুলা ছাড়ো, মানে তোমার মতো ছেলেকে দিয়ে এগুলো মানায় না, এগুলা ছাড়ো। তোমার নাম্বারটা দাও, আমি তোমার জন্য ভালো মানের একটা জব দেখে দেন, আমি তোমাকে জানাবো। তুমি যে কোনো একটা হোটেলে অ্যাপ্লাই করো, তুমি চান্স পাবা। পরে আমি বলছি যে আমি তো নতুন, আমি তেমন একটা বুঝি না, দেখা যায়। তারপর উনি আমার নাম্বার নিয়ে যাওয়ার পর এরপর দিন বিকেলবেলা সে আমাকে কল করে। আচ্ছা। তো আমি তখন ঘুমন্ত অবস্থায় রেস্ট নিচ্ছিলাম। তখন বললো যে একটা কাজ করেন, আপনি ইয়েতে আসেন, তুর্কি রেস্টুরেন্টের সামনে আসেন। সেটা হচ্ছে ওমান মাস্কাট। এখন আমি আলখয়ের এরিয়াতে থাকি। তো আমি তুর্কি রেস্টুরেন্টের সামনে যাওয়ার পর ওনার সাথে আমার দেখা। উনি আমাকে গাড়িতে বসায়। সর্বপ্রথম ওনার গাড়িটা ছিল হুন্ডা। প্রথম যে গাড়িতে ওনার সাথে আমার কথা হয় গাড়িটা ছিল হুন্ডা। তো সেই গাড়িটাতে বসে মোটামুটি 1 ঘন্টার মতো সে আমাকে ইচ্ছে মতো ঘোরায়, ইচ্ছে মতো খাওয়ায়। ওনার যেটা ভালো লাগছে সেটা খাওয়াইতেছে। তো তারপর উনি বললো কি যে একটা কাজ করো, তুমি তো সবকিছুই বুঝো, ফোন সম্বন্ধে কেমন বুঝো? পরে আমি বললাম যে হ্যাঁ মোটামুটি বুঝি। তারপর উনি আমাকে বলে আচ্ছা ঠিক আছে। উনি 4-5টা ফোন বের করছে, সবগুলো অ্যান্ড্রয়েড ফোন ছিল। বের করে বলতেছে আমার 2-3টা ফোন তুমি হ্যান্ডেল করতে পারবা? পরে আমি বলতেছি হ্যান্ডেল করতে পারবো, বাট কাজটা কি বলেন? পরে বললো যে কাজটা কি সেটা আমি তোমাকে পরে বলি, বাট আমার এই 2-3টা ফোন যদি তুমি ক্যারি করতে পারো, তোমাকে প্রত্যেক মান্থলি আমি 500 রিয়ালের উপরে দেবো, যে টাকা দাঁড়াচ্ছে বাংলাদেশের মোটামুটি 1,20,000 টাকার উপরে মান্থলি। তো পরে আমি বললাম যে এত টাকা তো স্বাভাবিক, আমি রাস্তায় কাজ করি, আমার কিন্তু টাকাটার প্রতি তখনও আপনি জানেন না যে আসলে কাজটা কি। তারপর আমি বললাম যে ওকে ডান, বাট কাজটা কি? তারপর উনি বললো যে আমি তো হুন্ডি বিজনেস করি,
এটা হচ্ছে বাংলাদেশে টাকা ট্রান্সফার করা। আমি আমার মতো করে ট্রান্সফার করি, হুন্ডি বিজনেস করি। তুমি জাস্ট কলগুলো অ্যাটেন্ড করবা। আমি তো আজকে মোটামুটি 11 বছর যাবত ইয়েতে ওমানে আছি। দেশে তেমন একটা যাওয়া হয় না, বা গেলেও আমি বেশি দিন থাকতে পারি না, 2 দিন 3 দিনের বেশি থাকতে পারি না। আমি এবার গেলে আমি একটু আমার মতো করে রেস্ট নিয়ে আসতে চাই। তুমি এর ভিতরে জাস্ট এগুলা 2 মাসের মতো ক্যারি করবা। মানে কল রিসিভ করা মানে ও ছুটিতে যাবে, ও ছুটিতে যাবে, আর ওর সবগুলা কল আমি রিসিভ করবো এবং তাকে আমি ইনফরমেশন করবো হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, ওকে। তখন আপনি জানেন না হুন্ডি বিজনেসটা কি? হুন্ডি বিজনেসটা সম্বন্ধে আমার তখন বিন্দু পরিমাণ আইডিয়া নাই। ওকে, তারপর? ঠিক আছে, তো তারপর আমি বলি যে আচ্ছা ঠিক আছে, মানে এটাই যে ফোন রিসিভ করবো, কেউ একজন টাকার অ্যামাউন্ট বলবে, সে কথাটা আমি জাস্ট উনি কি বললো আমি কথাটা জাস্ট ওর কাছে ট্রান্সফার করবো, দ্যাটস ইট। আর কোনো কাজ এখানে আমার নেই। তারপর আমি যাই ওর সাথে, আমি আমার কাপড় চোপড় সবকিছু নিয়ে রুম সেট করি। ও আমারে নিয়ে একটা ফ্ল্যাটে রাখে। ফ্ল্যাটটা ছিল 3 রুমওয়ালা, দেখি একটা বিআইপি ফ্ল্যাট এরকম কিছু একটা। তারপর আমি থাকি, মোটামুটি ভালো লাগতেছিল প্রথম দিন। সে আমাকে তার ফ্ল্যাটে রেখে বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি বসো, আমি আসতেছি। ওকে। তো বাসায় তার ওয়াইফ ছিল, আমি বাসায় একা, তার ওয়াইফ একা। আমি যে রুম বসে আছি, তার ওয়াইফ নিজে থেকে আমার কাছে আসে, আমার গায়ে টাচ করে। আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করার ট্রাই করি। কে ছিল এটা? প্রথম ওর ওয়াইফ। আচ্ছা, ওকে। আমার গায়ে টাচ করার ট্রাই করে, তখন আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করি। অ্যাভয়েড করে ট্রাই করলো, সে আমার হাতটা শক্ত করে ধরে এবং কি লাইক কান্না একটা ভাব নিয়ে সে বলতেছে যে আমি পারছি না, কারণ তোমার ভাই আমাকে সময় দেয় না, এরকম কিছু একটা। আপনার সাথে প্রথম দিনেই আপনার সাথে প্রথম দিনই মানে ব্যাপারটা ছিল তাদের একটা সাজানো একটা নাটকের মতো। ওকে। তো পরে আমি যতটাই অ্যাভয়েড করার ট্রাই করি, সে ততটাই আমার কাছে আসে। ওকে। সে আমাকে জোর করে এক প্রকারে লাইক বুকে জড়ায় নেয়। আমি ইন ডিটেইলে যাচ্ছি না, আপনার সঙ্গে জোর করে এক ধরনের একটা সম্পর্ক হয়েছে, যেটা অনৈতিক সম্পর্ক। পুরোপুরি হয় নাই, আচ্ছা। আমি বলবো না যে পুরোপুরি কিছু হয় নাই। সে জাস্ট আমার ড্রেসটা টাইনা খুলছে, দ্যাটস ইট। বাট এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছিল, কারণ এটা ভিডিও ধারণ হয়ে গেছে অলরেডি। এটা আপনি জানতেন না? আমি জানতাম না। ওকে, তারপর? ভিডিওটা হয়ে গেছে। আমি যদি এটা না জানতাম তাইলে কিন্তু হয়তো আমি কোনো না কোনো কায়দাতে চলে আসতাম। যখনই এর ঠিক এই কাজটা শেষ, বুঝি না লাইক অলৌকিক ভাবে মিনিট খানিকের ভিতরে সে ঘরের ভিতরে চলে আসছে। মানে ভাই উনি আসছে, তখন ওর আসার কথা না? তখন ওর কিন্তু আসার কথা না। ওকে। উনি চলে আসছে, আসার পর উনি আমারে বললো যে কি অবস্থা, কতটুকু হইলো। আমি সব পরে বলতেছে যে আরে টেনশন নিও না, চলে। ও আমি ওনার জাস্ট কথা শুনতেছে, তাকায় আছে, আর উনি হুট করে এদিকে হাতটা দিয়া ক্যামেরাটা বের করলো। ক্যামেরাটা বের করে বলতেছে যে এই যে এদিকে আসো, দেখো পুরোটা ভিডিও হয়ে গেছে। তারপর? পুরোটা ভিডিও হয়ে গেছে। সো আমি ভিডিওটি এই কারণে করছি, তোমার কোনো ক্ষতি করার জন্য আমি করিনি, কারণ তুমি আমার বাসায় চলে আসছো, তো আমি তোমাকে অনেক ট্রাস্ট করে আমার কাছে আনছি। দ্যাটস মিন তুমি আমার এভরিথিং জানবা আজকের পর থেকে, আমার এভরিথিং, আমার কোনো কিছু তোমার কাছে হাইড রাখতে চাই না। তুমি আমার বিন্দু পরিমাণ ক্ষতি করার ট্রাই করবা, আমি জাস্ট এটা দিয়ে তোমাকে ধ্বংস করে দেবো। ওকে, সো এটা ওকে ফাইন, দ্যাট ওয়াজ হিজ মাস্টার প্ল্যান। তারপর? ইটস ভেরি ইন্টারেস্টিং। তারপর আমি তখন আপনি জানেন না আপনাকে দিয়ে কি করাচ্ছে, কি বিস্তারিত করাচ্ছে আসলে আমি তখনও জানি না। ঠিক আছে, তো তারপর কিছু করার নেই, আমি একটু চুপচাপ ছিলাম। তারপর ক্যামেরা থেকে সে মেমোরিটা জাস্ট বের করে। তখন আমি ফাইনালি হয় যে এই মেমোরিটা আছে ওর ফোনে ভরতেছে, ঠিক আছে, তার মানে এই মেমোরিটা ওর ফোনে থাকে সবসময়। তারপর আমি থাকি, 2 দিন পর সে আমাকে ওর সাথে করে গাড়িতে করে নিয়ে যায়। নেওয়ার পরে ঠিক সেম এই সাইজের 2টা কার্টুন বক্স গাড়িতে উঠায়, ঠিক এই সাইজের উঠে আমাকে দিয়ে ব্যাগডালাতে উঠানোর পর আসছিলাম। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে ওর সাথে গাড়িতে যতটা সামনের দিকে এগুচ্ছিলাম, দেখা যাচ্ছিল যে কোনো না কোনো সিআইডি নয়তো কোনো না কোনো পুলিশ তার সাথে কথা বলতেছে। আমি কিন্তু গাড়িতে, তখন আমি আরবিটা একেবারে টোটালি জানি তা না, মানে ধরতে পারি, প্রত্যেকটা কথা ধরতে পারি, বাট ক্লিয়ারলি বলতে পারি না। তখন তাদের মধ্যে কথা আদান প্রদান হচ্ছিল এরকম একটা যে হ্যাঁ ঠিক আছে, তুই যা, প্রবলেম নেই, আমাকে কল করিস কোনো সমস্যা হলে, যে হচ্ছে মেন কথাটা। তো যাচ্ছে, তো তখন আমি বুঝিনি এটার ভিতরে কি। আর আমি টার্গেট করে রাখছি যেহেতু হুন্ডি ব্যবসায় টাকা নিয়ে খেলা, ও নিজে বলছে যে এটা হয়তো টাকা হতে পারে। যাওয়ার পর বাসায় গেছি, বাসায় যাওয়ার পর আমাকে একটা কাটার দিল যে এটা কাটো। কাটার পর দেখি সবগুলা ইয়াবা, পুরো প্যাকেট জুড়ে ইয়াবা, পুরো প্যাকেট জুড়ে ইয়াবা। ওকে। আর এটা আসছে ওই দিনই এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্ট থেকে আরেকজন একটা জিপ গাড়ি দিয়ে আইনা দিয়ে যায়। আইনা দিয়ে যায় পরে আমি শক্ত, তখন আমি বসে পড়ি সাথে সাথে। বসার পর আমি ওনারে বলি যে ভাই
আপনার পায়ে পড়ে আমি এগুলোতে নিয়ে আমারে ছাড়েন। কারণ আমি ওখানে থাকা অবস্থায় যে ইয়া বা গাঁজা এগুলার সাথে যদি কেউ কখনো আটক হয় 8 বছর 10 বছরের জেল দিয়ে দেয়। এটা জানতেন আপনি? এটা আমি জানতাম। তো আমি খুব বেশি ভয় পাই যে ভাই আমি এটা থেকে বের হইতে চাই, আমি থাকবো না এখানে। পরে বলছে এখন তো সবকিছু জানা, বলছে আগে বললাম না কেন? পরে বলছে ভাই আপনি আগে তো আমাকে এরকম কিছু বলেন নাই, আপনি আমাকে আগে বলছেন হুন্ডি ব্যবসা এরকম কিছু একটা, ঠিক আছে হুন্ডি ব্যবসা মনে করেন করলাম আমি, সেটাতে হাইট রাখা যায়, বাট আমি এগুলাতে পারবো না, এগুলোতে রিস্ক, আমি পারবো না কখনো। তারপর উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে, প্রমিস কখনো তোমার আমি এগুলোতে টাচ করার মতো কাজ দিব না, যে তুমি টাচ করো, ঠিক আছে টাচ করার মতো কাজ দেবো না, বাট তুমি এগুলাকে লিড করতে হবে। যেমন মনে করো কোথাও অর্ডার পড়লো, এগুলা ক্যারি করবে অন্য কেউ, বাট তুমি তার পাশে থাকতে হবে, বা যোগাযোগ আদান প্রদান তোমার মাধ্যমে হবে। ওকে। দেন আমি কি করব, কিছু করার নাই, মানি না। তারপর সে আমাকে সেই ভিডিওটার কথা আবারও মনে করা দেয়। তখন আমি একেবারে চুপ হয়ে বসে পড়ি। বসে পড়ার পর এরকম করতে করতে মোটামুটি 3-4 মাস করে ফেলি। করে ফেলার পর আমার ভিতরে 3-4 মাস কি কাজ ছিল আপনার? কি কাজ করতেন? এই কাজটা এটাই ছিল। দেখা যাচ্ছিল আমি সারাদিন ঘুমোচ্ছি, সারাদিন ফোন চাপছি, মানে আমি আমার মতো করে সময় কাটাচ্ছি। হুট করে দেখা যাচ্ছে 2-3 দিন পর একটা অর্ডার পড়লো। অর্ডারটা কি হতো? কি কাজ হতো আপনার? অর্ডারটা হচ্ছিল এরকম যে কি কাজ হতো, এটা তো ওর সাথে হইতো, ডিলটা ওর সাথে হইতো। ও জাস্ট আমাকে কল দিয়ে বলতো যে একটা কাজ করো, সেখানে প্যাকিং করা আছে বা সেগুলো অলরেডি কেউ একজন করে রাখছে, তুমি জাস্ট নিচে যাও বা মাস্কাট ব্যাংকের সামনে যাও, সেখানে এই নাম্বার প্লেটের একটা গাড়ি আসবে। গাড়িটা আসার পর তুমি জাস্ট গাড়িতে বসবা, বসার পর তোমাকে সেখান থেকে সিপ নিয়ে যাবে, মানে সিবে নিয়ে যাবে বা দেখা যাচ্ছে রুয়ে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর তুমি জাস্ট যাবা, দেখবা যে আমাকে ছবি পাঠাই তো এই লোকটা এই মালটাকে রিসিভ করে কিনা। সে যদি রিসিভ করার পর আরেকটু সামনে যাওয়া, মানে এরকম একটা প্ল্যান ছিল যে আরেকটু সামনে যাবো, আরেকটা দোকানদার এসে টাকা দিবে। টাকাটা সরাসরি আদান প্রদান হতো না। অন্য একটা দোকানে যেতাম, ওই দোকানের দিত অ্যাড্রেস দিত, ওই দোকানে যাওয়ার পর ওই দোকান থেকে টাকাটাকে হাতে দেওয়া হইতো। হাতে দেওয়ার পর টাকাগুলো জাস্ট আমার রিসিভ করার কাজ ছিল। বা ও কখনো শো হইতো না কারোর সামনে। আচ্ছা। কখনো শো হইতো না। ইভেন তার এখানে একটা সাইট আছে যে মাস্কাটের ভিতরে, ওমান মাস্কাট কিন্তু হচ্ছে ওমানি সিটি, মাস্কাটের ভিতরে যে এজ এ বাঙালি যে কোনো ক্রাইমের সাথে জড়িত থাকুক না কেন, তাকে ট্যাক্স দিতে হবে। মানে এইরকম পার্সোনালিটি, সে এরকম একটা পার্সোনালিটি। ওকে। মনে করেন যে ও বাংলাদেশ থেকে ভিসা দিয়ে মেয়ে নিচ্ছে, হাউস কিপিং বইলা, যে সে বাসায় কাজ করবে এরকম কিছু বইলা, বা সেখানে যাওয়ার পর দেখা যাচ্ছে মেয়েটাকে অবৈধ কোনো একটা কাজে ব্যবহার করতেছে। ও যতগুলা মেয়েকে নেয় 99.9% মেয়েকে বাজে কাজে ব্যবহার করে। আচ্ছা। প্রত্যেকটা মেয়েকে সে টাকার লোভ দেখায়, তো সে তার মতো করে এগুলা চালায়। দেখা যাচ্ছিল যে সে এখানে, ধরেন আমি বর্তমানে কুমিল্লাতে আছি, ধরেন এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে যে মানে নানা রকম আছে না, এই এক একটা এরিয়া থেকে প্রত্যেকটা এরিয়ার মধ্যে কিন্তু ভালো খারাপ সবকিছুই চলে। কেউ মনে করেন মদের বিজনেস করতেছে, সেখান থেকে তার ট্যাক্স দিতে হবে মাসলি, নয়তো সে থাকতে পারবে না। দেখা যাচ্ছে ওর সাথে চোখ রাঙায় কথা বলছেন, মানে এখন কথা বলছি 10 মিনিট পর আমি নাই, ধরেন 1.5 বছর 2 বছর জেল খেটা তারপর বাড়িতে আসতে উপায় নাই, এরকম কিছু একটা। তো তারপর আমি নিজেকে কন্ট্রোল করি আর ভাবতেছিলাম যে কি করলে এখান থেকে মুক্তি পাওয়া যায়। মোটামুটি 3 মাসের মতো আমি কাজ করার পর সেখানে একটা ভাই ছিল আমার। কত টাকা পেতেন প্রতি মাসে? প্রতি মাসে পেতেন নাকি কাজ করে পেতেন? হ্যাঁ, সে আমাকে বলছিল যে প্রতি মাসে 500 রিয়াল দিবে। দেখা যাচ্ছিল যে পরবর্তীতে সে আমাকে প্রতি মান্থলি ধরেন 25,000 30,000 এরকম কিছু একটা দিত বাংলাদেশি টাকায়। ওকে। কিন্তু এই যে 25-30 হাজার টাকাটা, এটা কিন্তু আমি কখনোই বাসায় দিইনি। কি করতেন? যে প্রথম 6 মাসের মতো যে আমি আমার বোন জামাইয়ের সাথে কাজ করছি, জাস্ট সেই টাকাটাই। আমি এরকম ছিলাম যে আমার ফ্যামিলির জন্য আমার এরকম একটা টান ছিল। আমি যখন যাত্রাবাড়িতে মাছ সারাতে কাজ করতাম, এভরিডে আমার মামা আমাকে সকালবেলা আমাকে যে হাজিরার টাকাটা দেওয়ার পরেও এভরিডে আমাকে 30 টাকা নাস্তা করার জন্য টাকা দিত। আমি নাস্তার টাকাটা থেকে টাকা বাঁচিয়ে রেখে আমি আমার বোনের কাছে গিয়ে টাকাগুলো জমা দিতাম। আচ্ছা। আমার বোন তখন মামার বাসায় থাকতো। ওকে। এখান থেকে সে স্টাডি করতো। তো আমি এরকম ছিলাম। তো আমি যখন ওমান যে গাড়ি ক্লিন করতাম বা কারো হাউসে কাজ করতাম, দেখা যাচ্ছিল আমি যে ছোটখাটো অ্যামাউন্টের টাকাটা পর্যন্ত বিকাশ করে বাড়িতে পাঠিয়ে দিতাম। 1000 টাকা হয়েছে আজকে কাজ, আমি 1000 টাকায় বাড়িতে পাঠিয়ে দিতাম, এরকম ছিলাম। যখন আমি এই রাস্তাতে ঢুকে গেছি, আমার কাছে কেন যেন আমার আরেকটা কথা, আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন ফরজ করে। আমার 3টা বোন, তারা পর্দা করে। আমার বাবা মসজিদে আজান দেয়, ইভেন নামাজ পড়ায়, মাঝে মাঝে নামাজ পড়ায়।
আমার ছোট ভাই মেবি এখন 10-12 পারা কোরআন মুখস্থ তার। ঠিক আছে, হ্যাঁ সেটা বুঝতে পারছি। তো আমি এই টাকাগুলো চাচ্ছিলাম না যে ঘরে কাউকে খাওয়াই, ওকে ওকে, এরকম কিছু একটা। আমি নিজের মতো করে টাকাগুলো খরচ করতাম, নিজের মতো করে টাকা উড়াইতাম, দিতাম না। যখন খুব বেশি বাড়িতে প্রবলেম হইতো তখন দেখা যাচ্ছিল কি আমি কারো কাছ থেকে ধার নিয়ে টাকাটা দিতাম, আমার হাতে টাকা থাকা সত্ত্বেও আমি টাকা দিতাম না। মোটামুটি 3 মাসের মতো যাই পরে আমি একটা ভাই ছিল সেখানে আলামিন, যার নামটা না বললেই নয়, সে অলওয়েজ আমার একটা কাছের মানুষের মতো ছিল, যে কিভাবে আমাকে হেল্প করা যায়, কিভাবে এখান থেকে আমাকে বের করা যায়, এই দিকগুলোতে সে মানে এগুতো বেশি। তারপর সে আমাকে প্ল্যান দেয় যে দেখ তোর কাছে তো ওর সব সিক্রেট আছে, ও কার সাথে কথা বলে কি লেনদেন, জাস্ট এগুলোকে একটু হাত করার ট্রাই কর। তখন মোটামুটি আমি আরবি পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসি। দেখা যাচ্ছিল যে ও কোন জায়গাতে নামে, কোন রাস্তাটাতে যাওয়ার সময় কার সাথে দেখা করে, সবকিছু আমি আমার মেমোরিতে সেভ করে রাখার ট্রাই করতাম। তারপর অবসর সময়টাতে আমি তাদের সাথে মিট করতাম। যেমন ধরেন গোবরা থানার ছিল, বসুয়ার থানার সিআইডি ছিল, তাদের সাথে আমি নিজে থেকেই করি, দেখা করি, গিয়ে যাওয়ার পর যখন আমাকে 1-2 বার তার সাথে দেখতেছে, দ্যাটস মিন কি তারা চিনতেছে আমাকে। যখন তার সাথে আমাকে দেখতেছে তারা আমাকে চিনতেছে। পরবর্তীতে আমি ওনার সাথে কথা বলি, একটু একটু করে তাদের সাথে ভালো ক্লোজ ফ্রেন্ড হয়ে যাই। আমি তো বলছিলাম যে আমার যে টাকাটা আমার মান্থলি আসতো, এই টাকাটা আমি বাড়িতে দিতাম না, তখন আমি কি করি, এই টাকাটা তাদের পিছনে খরচ করার ট্রাই করি, অন্ততপক্ষে তাদের দ্বারা কোনো একদিন আমার হেল্প হইতে পারে। তো মোটামুটি এরকম করতে করতে 1 বছর 1.5 বছরের মতো চলে যায় তার সাথে আমার কাজ। 1-1.5 বছরের মতো যাওয়ার পর আমি ওর ফোনটা একদিন হাতে পাই, যে ফোনটা তোর মেমোরি, যে মেমোরিটা, ওর ফোনটা আমি হাতে পাই। হাতে পাওয়ার পর ওই ফোনটা নিয়ে ও জাস্ট গাড়ির ভিতরে ফোনগুলো রাইখা ও বাহিরে বের হয়েছে। আমি ফোনটা এক হাতে নিয়েছি, দরজাটা খুলে 2 চোখ যেদিকে গেছে ওইদিকে দৌড়াইছি। ওর ফোনটা নিয়ে আমি 2 চোখ যেদিকে গেছে আমি ঠিক ওইদিকে দৌড়ায় পালাইছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল ওর ফোনটাকে হাইড করে ফেলবো, কারণ এই ফোনটার ভিতরে আপনার মনে হচ্ছে ফোনটা হাইড করলেই সব সমস্যা সমাধান হয়? মানে এই ফোনটার ভিতরে কিন্তু আমার ভিডিওটা ছিল। মানে আপনি তো এটা মনে করেছেন, বাট এটা কি আসলে একবার ভিডিও, একটা ডিভাইসে ভিডিও করার পরে যে ফোনেই রাখবে, অন্য কোথাও রাখে নাই? রাখেনি তো, রাখেও নি। আচ্ছা কি হয়েছে আমি শুনি। তারপর পরে তার ফোনটাকে আমি ভেঙে ফেলি, মানে ইচ্ছে মতো ফোনটা ভেঙে ফেলি, তারপর মেমোরিটাকে ভাঙি, সবকিছু মানে অস্তিত্ব যত রাগ ছিল জাস্ট ফোনটার উপর ছাড়ছি। আপনাকে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো কাজ করে আরামই পাচ্ছিলেন, কোনো ধরনের কোনো রিস্ক নাই, তখন পর্যন্ত বসে বসে আপনি টাকা ইনকাম করছেন, তারপর আপনার ওখান থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না কেন? বেরোতে ইচ্ছে মিনস আমি পারতেছিলাম না, যে আছে না যে কোনো একটা ক্রাইম, লাইফে ফার্স্ট টাইম কোনো একটা ক্রাইমে গেছি, এটা কিন্তু ক্রাইম, আমি প্রতিনিয়ত নিজেকে বুঝাচ্ছি যে এটা ক্রাইম, আমি থাকতে পারবো না, আমি এইটা কারণ করতে পারবো না। এরকম একটা দিক আমার ভিতরে কাজ করতো, ভয় কাজ করছিল। হ্যাঁ, ভয় কাজ করছিল, মানে প্রতিনিয়ত এটা ভাবতাম যে বাই এনি চান্স কখনো যদি দুর্ঘটনাবশত যদি আমি ফাইসা যাই তাহলে লাইফটা শেষ এখানেই। তবে আরেকটা কথা, ততদিনের ভিতরে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছিল যে আমার সিনিয়র পার্সন আমাকে দেখলো সালাম দিত, যে আমার সিনিয়র পার্সনগুলো, আমি বাইরে বের হচ্ছি, আমার সিনিয়র পার্সনগুলো আমাকে দেখলে সালাম দিত, যে কোনো জায়গায় গিয়ে দাঁড়াইলাম ওইটা বসার জায়গা দিত। ফোন ভেঙে ফেললেন তারপর? হ্যাঁ, ফোন ভেঙে ফেলি, ভেঙে ফেলার পর দেখা যাচ্ছিল যে আমি মুক্তি, মানে এরকম একটা। তারপর একটা ভয় কাজ করছিল, বাই এনি চান্স না জানি ওর কাছে কিছু আছে কিনা। তারপর ওইখান থেকে আমি চলে আসি, আমার কাপড় চোপড় সবকিছু ওর এখানে ফালাই দিয়ে চলে আসি। ও আমার সাথে কন্ট্রাক্ট করার ট্রাই করে, আমি কন্ট্রাক্ট করি না। মোটামুটি 1-1.5 মাসের মতো নিজেকে হাইড রাখি। হাইড রাখার পর আমি ভাবছিলাম যে আমি তারপরও ওই যে আলামিনের কথা বললাম, আমার একটা ভাই, তার দ্বারা আমি খোঁজ খবর রাখার ট্রাই করি যে এরকম কোনো কিছু সে ভিডিও সম্বন্ধে কোনো কিছু কাউকে বলছে কিনা। বলছে যে না, এরকম কিছু বলেনি। তারপর 1-1.5 মাস পর আমি আবার সেই গোবরা এরিয়াতে আসি। আসার পর সে খবর পায় পরে সে ঠান্ডা মাথায় আমার সাথে মিট করতে আসে। আমি তার সাথে বসে কথা বলি একটা কফি শপে। সে আমাকে বলতেছে যে এখান থেকে তোকে আমি উধাও করে দেবো, তুই তো জেলের ভয় পাইতেছিস, তোর জেলও দিব না, উধাও করে দিব, তুই আমার ফোন নিশ্চয় সমস্যা নেই, বাট তুই আমার সাথে কাজ কর। আমি বলছি না, করুম না। পরে দেখ জাস্ট তোর ব্রেনটা আমার দরকার আছে, আচ্ছা তুই আমার সাথে কাজ কর, তোরে আমার লাগবে, প্রয়োজনে তোরে টাকা আরো বাড়াই দেবো, প্রত্যেক মান্থলি তোরে এক্সট্রা টাকা দিয়ে রাখবো। পরে আমি বলছি যে না, আমি কাজ করবো না। কি করবি? সেই যে গাড়ি ক্লিন করবো, যতটুকু যা পারি তা করবো, আমার বেশি টাকার দরকার নেই। পরে বলছে এখন যে রেসপেক্টটা পাইতেছো সে রেসপেক্টটা পাবি, প্রত্যেকটা মানুষ জানে তুই আমার আপন ছোট ভাই। এটা সত্য, সবাই জানতো, যে প্রথম জানতো আমি ওর আপন ছোট ভাই। তো পরবর্তীতে ওর সাথে অনেকটা ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পর সে আমার মাকে নিয়ে একটা বকা দেয়, যেটা আমি নিতে পারি না। খুব বাজে একটা ওয়ার্ড ইউজ করে সে আমার মাকে নিয়ে একটা বকা দেয়। আমি রাগের মাথায় তার গাড়িটার উপর আঘাত করি।
অনেকক্ষণ আঘাত করি, মোটামুটি একটা সাইড ধরতে গেলে একেবারে ঝাঁঝরা করে ফেলছি, বাট সে বসে আছে, স্টিল বসে আছে। তারপর বলছে রাগ কমছে, রাগ কমলে এবার সবকিছু বাদ দিয়ে চল গাড়িতে উঠ, বাসায় যাই। আমি বলছি না, যাবো না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওমানের ভিতরে কোথায় পারিস নিজেকে হাইড করে রাখ। তো তার ভিতরে একটা কথা না বললেই নয়, যে একটা ওমানি ছিল, তার ক্লোজ ফ্রেন্ড, তাকে আমি বাবা বলতাম। মানে ওই দেশে আপনার বাবা বলে লাইক মনে হয় যে খুব ক্লোজ কেউ একজন। তো তার সাথে আমার মোটামুটি এই টপিকটা নিয়ে অলরেডি শেয়ার করা শেষ। সে আমাকে বলছে যে তুই যা, তোর যে কোনো প্রবলেম হোক তুই জাস্ট আমার একটা কল দিবি, সবকিছু রিস্ক আমি নিলাম। তবে ওর কথাটা এতটা সাহস পাওয়ার কারণ হচ্ছে ও ছিল যে গোবরা সিআইডি দের মুদির, মানে সব সিআইডির উপরে বেঞ্চে ছিল সে। তো সে কারণে আমি একটু সাহস পাই। সাহস পাওয়ার পর যখন দেলোয়ার আমার এই কথাগুলো বলা যায়, যাওয়ার পর আমি তাকে কল করি যে এরকম এরকম কথা বলছে, সে নাকি আমাকে উমানি রাখতে দিবে না। পরে বলছে আচ্ছা ঠিক আছে, আজকে রাতের ভিতরে দেখবি দেলোয়ার নিজে তোর কাছে গেছে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর দেলোয়ার অবশ্য আসেনি, বাট আমার কল করে বলছে যে তুই ভাইয়ের কোনো ক্ষতি করিস না, নেক্সট টাইম তোর সামনেও পড়বো না। আমার এই কথাগুলো সাইডে রাখিস, কেউ তো জানে না আজ পর্যন্ত 11 বছরের ভিতরে কোনো ব্যক্তি নাই যে সামনে দাঁড়ায় বলতে পারবে আমি ক্রাইম করি, তুই ছাড়া কেউ জানে না। সো এগুলো হাইডে রাখিস। ওকে, আমি সেখান থেকে চলে আসি, আমি আবারও চলে যাই আমার আগের দুনিয়াতে। ওই গাড়ি পরিষ্কার করা, গাড়ি ক্লিন, ওকে, এগুলো। বাট একটা কথা কি, যেগুলোতে যাওয়ার পর নিজেকে আর সেখানে মানিয়ে তুলতে পারতেছিলাম না। আচ্ছা, গাড়ি ক্লিন গুলোতে নিতে পারতেছিলাম না। আমি যখন ঘুমাইতাম তো ঘুমাইতাম, আমার একটা অভ্যাস হয়ে গেছিল, সারা রাত সজাগ থাকতাম, সারাদিন ঘুমাইতাম। ওর সাথে কাজ করার সময় সারা রাত্র সজাগ থাকতাম, সারাদিন ঘুমাইতাম। বাট সেখানে যাওয়ার পর আমি দিনের বেলা কাজ করাটাকে গায়ের সাথে মানিয়ে তুলতে পারতেছিলাম না, কারণ উমানের রোদটা এতটাই পরিমাণ ছিল যে এভরিডে দেখা যাচ্ছে যে 51, 52 এরকম কিছু। ওরে বাবা, তাপমাত্রা এত বেশি ছিল। তো এই রোদ্রের মধ্যে সকালবেলা বের হয়ে গাড়ি ক্লিন করা, বাসায় আসলে দেখা যেত কি আয়নার মধ্যে যে চেহারাটাকে জাস্ট বোঝা যাচ্ছিল না, পুড়ে যায় একদম পুড়ে যায়। তো তারপরও কিছুদিন করার পরে আর পারতেছিলাম না। তারপর আলামিন বলে যে দেখ তোর কাছে তো লিঙ্ক আছে। আমি আলামিনের সাথে সবকিছু শেয়ার করতাম যে ভাই এগুলো আমি তো নিতে পারতেছি না, এখন কষ্ট হইতেছে খুব বেশি। আগে তো প্রথম তো মানাই নিয়েছিলাম, ভাবছিলাম এইটাই শেষ, মানে এইটাই করতে হবে। এখন তো জাস্ট মাথার ভিতরে এটা ঢুকে, এটা ছাড়া তো আর অনেক কিছু করার আছে, কি করতে পারি প্ল্যান দিয়ে। পরে কইতেছে একটা কাজ কর। কি? পরে বলতেছে যে দেখ ওর মাথাটা যতটুকা তার চেয়ে আরো অনেক ধাপ উপরে কিন্তু তোর থিঙ্কিং, ঠিক আছে? সো তুই চাইলে তুই কাজে লাগাইতে পারস নিজেকে। যেমন একটা কাজ কর, তুই নিজে হাইড হয়ে যা, নিজে হাইড হয়ে তুই অন্য কাউকে দিয়ে সেম ভাবে কাজ কর। তারপর ওর সাথে আমি যোগাযোগ করি, আমি আবার এগেইন গোবরাতে ঢুকি। ওকে, মোটামুটি 3 মাসের মতো এখানে কাজ করার পর আমি আবার এগেইন গোবরাতে ঢুকি। ঢোকার পর আমি আমার মতো করে করার ট্রাই করি। এই ক্রাইমটাই কিন্তু আমি জানার পর ওই ক্রাইমটা আমি আমার মতো করে করার ট্রাই করি। আচ্ছা, এই ইয়াবা? হ্যাঁ, ইয়াবা। ওকে, আমি আমার মতো করে করার ট্রাই করি, বাট আপনার মতো করে আমি চাচ্ছিলাম যে মানে যে রুলসটা ছিল তার, আমি চাচ্ছিলাম যে তার রুলসটা ঠিক সেম রূপে ভাবে আপনি ক্যাপ্টেনশিপে যাবেন। হ্যাঁ, ওকে, এরকম কিছু একটা। ওকে, কিন্তু বাট আমি পারতেছিলাম না। আমি যখন ওইখানে চলে যাই, ওখানে যাওয়ার পর মোটামুটি ধরেন 1 সপ্তাহ ভাবছি, জাস্ট পারতেছিলাম না, যে না হবে না আমাকে দিয়ে, কারণ এটার যে ভয়টা আমার ভিতরে ঢুকে গেছে, ভয়টা সারা জীবন আমার ভিতরে থেকে যাবে, আমি পারবো না। তারপর
ও বললো আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ কর, চল তোরা আমি হাউস ক্লিনের একটা কাজ দিই। তো তার সাথে আমি গুবরাতে একটা হাউস ক্লিনের কাজ নেই, 70 রিয়াল মান্থলি দিত, বাংলাদেশে 14 থেকে 15,000 টাকার মতো পড়ে। সে কাজটা করার সাথে সাথে পাশাপাশি আমি আরো একটা হাউস ক্লিনের কাজ পাই, ওকে, সেটা দিতে 50 রিয়াল, তো সেখানে 10,000 টাকার মতো, 25-30,000 টাকার মতো মোটামুটি কাজটা হয়। কাজটা হওয়ার পর এর ভিতরে আরেকটা কথা যে তখন আমার বাসা থেকে আমার কাছে আর টাকা চাইতো না, বুঝছেন, এই যে লং টাইম একটা ডিস্টেন্স ছিল টাকা দেওয়ার, তখন কিন্তু আমার কাছে আর বাসা থেকে টাকা চাইতো না, জাস্ট বলতো যে তুই ভালো থাক, তুই নিজে খেয়াল রাখ, বেশি প্রবলেম হলে বলিস বাড়িতে চলে আসিস। তো এর ভিতরে আমার নেশাটা চলে যায় জুয়ার দিকে। আচ্ছা, জুয়ার দিকে নেশাটা চলে যায়। তখন আমি প্রথম 29 খেলতাম, টাস খেলতাম নর্মালি। এভাবে খেলতে খেলতে দেখা যাচ্ছিল যে আমি জুয়ার দিকে চলে যাই। এখন জুয়ার দিকে চলে যাই, আমার একটা লাক ছিল যে আমি জুয়াতে হারতাম কম। একটু একটু করে যখন আমার অ্যামাউন্ট বাড়তে থাকে, এমন দিন গেছে যে আমি রাতের বেলা 2 ঘন্টা 3 ঘন্টা গেলে বাংলাদেশের টাকায় প্রায় মোটামুটি 3 লাখ টাকার উপরে পর্যন্ত নিয়ে উঠে আসছি প্রায় জুয়াতে। ওকে, 3 লাখ টাকার উপরে। ওকে, আবার এমনও দিন গেছে যে ওই দেশি টাকায় 1,500-2,000 টাকা আমি বসেই দিয়ে দিছি, 2 মিনিটও হয় নাই বাট দিয়ে দিছি। ওকে, ওই দেশি টাকাটা চোখে লাগতো না, এই কারণে যে সেখানে ভাবতাম এটা 1,000 টাকা, মানে ওই দেশি টাকায় 1,000 আলটিমেটলি বাংলাদেশি টাকা টাকায় 1,20,000 টাকার মতো চলে আসে। ওরে বাবা, ওমানের মুদ্রার কি ডলারের চেয়েও দাম বেশি? ওমানের 1 টাকা বাংলাদেশের 220 টাকা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এগুলো একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক জিনিসই যেটা ইনভেস্টিগেটেড না, সেই জায়গা থেকে ওর যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলো অনেক সময় মন গড়াও হতে পারে, সেটা কিন্তু আমাদের অনুষ্ঠানের সীমাবদ্ধতা। হ্যাঁ, তবে আমরা চেষ্টা করি যাতে করে এটা না হয়। অনেক সময় সেটা আমাদের চেষ্টার পরেও কিন্তু অন্যরকম ইনফরমেশন দাঁড়িয়ে যেতে পারে। আমরা আসলে মূল বিষয়টাকে ফোকাস করবো, সব পুরোটুকু বিশ্বাস করতে বলি, বিষয়টা এরকম নয়। আপনারা গল্প শুনে হয়তোবা উপকৃত হবেন এইভাবে যে এই পথে পা বাড়াবো না, পা বাড়ালে জীবনটা অনেক সময় ভয়ঙ্কর রকম হতে পারে। এটাই আসলে মূলত সিক্রেটসের উদ্দেশ্য। সেখানে আমরা যে সব ইনফরমেশন একেবারে 100% কারেক্টলি তুলে ধরতে পারি সেটা নয়, কারণ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। এবং ইনভেস্টিগেশনও যে আসলে 100% কারেক্ট বলা যায় সেটাও কিন্তু অনেক সময় সম্ভব হয় না। তো যাই হোক, সেটা আমাদের এক ধরনের দুর্বলতা, আমরা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের ডিসক্লেইমারে স্বীকার করে নেই। বলেন তারপর আমি এগুলোতে যখন ঢুকে যাওয়ার পর একদিন ওই আলামিনী আমাকে বলতেছিল যে ভাই একটা কাজ কর, আজকে তোর মোটামুটি অনেকগুলো টাকা হয়েছে, দেখ হাইরা গেলে টাকাগুলো পাস না, যখন হাইরা যাস তখন আমার কাছে আসোস, নয়তো অন্য কারো কাছে যাস, কেউ হয়তো চোখের দিকে তাকায় মুখের দিকে তাকায়, তোর টাকা দিয়ে দেয় খেলার জন্য। সো একটা কাজ কর, এমন কিছু একটা কর এই টাকাগুলা দিয়া। তখন আমার হাতে ছিল বাংলাদেশি টাকায় প্রায় 3,20,000 টাকার মতো। তারপর দেখা যাচ্ছিল কি যে ওই আলামিন ভাই আমাকে বললো যে একটা কাজ কর, তুই অন্ততপক্ষে যদি খেলার জন্য তোর টাকা দরকার প্রতিনিয়ত, তোর হাতে যেহেতু এখন বড় একটা বিগ একটা অ্যামাউন্ট আছে, এই টাকাটা তুই একটা কাজে লাগা, যেন তোর এই টাকাটাই যেন তোরে অন্য টাকাগুলো তোর হাতে এনে দেয়। পরে বললাম কি করতে পারি? পরে বললো যে গোবরা আলমাহা একটা ইন্টারন্যাশনাল হোটেল আছে, ওই হোটেলের পাশে একটা বিল্ডিং ছাড়ার কথা শুনলাম যে বিল্ডিংটা ছেড়ে দিবে, তুই বিল্ডিংটাকে এগ্রিমেন্ট করে নেওয়ার পর তুই ফ্ল্যাট হিসেবে ভাড়া দে। ওকে, দেন ওইটাকে আমি নিয়ে নিই। কত টাকা দিন নেন? ওইটাকে আমি নেই, ওই দেশি টাকায় পরে আপনার সব খরচ টরচ গিয়া ওই দেশি টাকায় পরে আপনার 1800 রিয়াল, বাংলাদেশি টাকায় কি প্রায় ধরেন 4 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ। তো তারপর আমি এটাতে আগানোর পর ভাড়া হচ্ছিল মোটামুটি ভালো, কারণ এটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সাথে ছিল, ভাড়া হচ্ছিল। তো ওটা দিয়ে আমি আগাই, বাট আমার যে জুয়ার নেশাটা এটা আমাকে ছাড়তেছিল না। তখন মোটামুটি আমাকে গ্রাস করে ফেলে এটা। ওকে, ইভেন আমি অনেকবার ট্রাই করছি আমি এখান থেকে বের হয়ে আসবো, বাট পারতেছিলাম না। ওকে, তারপর এমন করতে করতে একটা সময় একটা মেয়ের সাথে আমার এফবিতে পরিচয় হয়। ওকে, তখন আরেকটা কথা যে আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমাদের থানায় একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল। মেয়ের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়ার পর দেখা যাচ্ছিল ওর জন্য আমি সবকিছু ছেড়ে দিই। ওকে আপনি লাভ করেন? ও জানতো আপনার এই বিষয়গুলো যে আপনি এগুলোর মধ্যে ইনভলভ আছেন? প্রথম ও এগুলো জানতো না। আচ্ছা, এগুলো কোনো কিছু জানতো না। ও জানতো আমি এখানে একটা ভালো একটা বিজনেস করতেছি, যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ যে একটা বিজনেস করতেছি। পরে এক সময় ওকে বললেন কেন বিষয়টা? ও জানতো। ওকে আমি এভাবে অবশ্য বলি নাই যে হ্যাঁ, ও এমনিতে আকার ইঙ্গিতে জানতো আমি মাঝে মাঝে জুয়া খেলি, সেটা ও জানতো। তারপর জানতো আমি স্মোকিং করি, ড্রিঙ্কিং করি, এগুলো সে জানতো।
জানার পর ও আমাকে জাস্ট একবার বলে এগুলা থেকে বের হওয়া যায় না, তো আপনি তো নিজেকে এগুলাই করতেন, এর বাইরে কি কোনো কিছু করতেন না? ইয়াবার সঙ্গে জড়িত ছিলেন? ইয়াবা বিজনেসটা করতেন? ইয়াবা থেকে কিন্তু একেবারে তখন আমি টোটালি বের হয়ে এসে পড়ি। ইয়াবা থেকে বের হচ্ছেন আপনি? ইয়াবা নিতেন এক সময়? না না না, আপনি ইয়াবা বিজনেস করেছেন কিন্তু নিতেন না, আমাকে সে যে ব্যক্তিটার কথা বলছি সে কিন্তু আমাকে ইয়াবা আর গাঁজা এই দুইটা সেবন করানোর জন্য অনেক ট্রাই করছে। ইভেন সে কিন্তু আমার উপরে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে ইয়াবা কেন সেবন করি না, কারণ আমি জানতাম যে আমি আজকে এখন যদি ইয়াবাটা সেবন করি সে আমাকে এখনই ধরাই দিবে। কারণ এটা কিন্তু আপনার ওই দেশে মেশিনে চলে আসে, ফুক দেওয়ার পর এটা তখন মেশিনে চলে আসে। আমাকে এই দুইটা জিনিস এসে টাচ করাতে পারে না কখন। হ্যাঁ, আমি এজ এ ড্রিঙ্কস করছি, দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু। তো একটা সময় কি হলো, উনি আপনাকে এখান থেকে ছাড়াই মানে উনি বললো যে এগুলো ছেড়ে দিতে হবে, মেয়েটা বললো এটা ছেড়ে দিতে হবে এবং আপনি ছেড়ে দিলেন? হ্যাঁ, সেগুলো আমি ছেড়ে দিই, ওর জন্য আমি সবকিছু করতে আসছিলাম। আচ্ছা, ছেড়ে দেন আপনি শেষ পর্যন্ত? হ্যাঁ, সবকিছু ছেড়ে দিই। ছেড়ে দেন আপনি এই জুয়া খেলা বা এগুলো খেলাগুলো সবই ছেড়ে দেন? না, জুয়া খেলাটা তখন একটু একটু করে ওর কাছে হাইড করে আমি খেলতাম, ঠিক আছে, বাট আমি ওর প্রতি যখন দেখি না আমি খুব বেশি সিরিয়াস ওর প্রতি, ঠিক আছে, আমি যখন ওর প্রতি খুব বেশি সিরিয়াস হয়ে গেছি দেন আমি কিন্তু এটা থেকে বের হয়ে চলে আসি। জুয়া খেলে আপনার কি হয়েছে, মানে আপনার কি কোনো ক্ষতি হয়েছে নাকি আপনি লাভ করেছেন? ক্ষতি হয়েছে অনেক। ক্ষতি বলতে? হ্যাঁ, এই যে নিজে কিছু করতে পারলাম না, যতটুকু করছি সবকিছু এখানে নষ্ট করছি। ইভেন যখন আমি লাস্ট টাইম যে আমি বাড়িতে আসি তখন কিন্তু আমি বাংলাদেশ থেকে টাকা নিয়ে গিয়ে দেন আমি আসি। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আপনি ওমান থেকে দেশে আসেন? ওইখান থেকে দেশে আসি। ইভেন না, বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমি পুলিশের কাছে টাকা দিয়ে আমি দেন জেলে যাই। যে আমাকে তখন ধরতেছিল না, আমি যে এরিয়াতে ছিলাম না আমাকে চিনতো ওরা, যে আমি যখন ড্রিঙ্কস করা পর্যন্ত আমি মারামারি পর্যন্ত করছি যে আমাকে যেন আজকায়, কারণ আমার মা খুব বেশি সিক ছিল, উনি খুব বেশি কান্নাকাটি করতেছিল, বাবা তুই বাড়িতে তোরা না দেখে মরলো, আমি মরে শান্তি পাবো। তো আপনাকে আটকাইলে তো আমাকে ধরতেছে, ধরার পর দেখা যেতেছে যে ওই একজন ঢুকছে, যে কোনো একটা পুলিশ ঢুকছে বা একটা সিআইডি ঢুকছে, ও আমার চিনে, ছাইরা দে, আমি যাইতে চাই না, ছাইরা দে, যা রহ। পুলিশের কাছে ধরা দিলে আপনার লাভটা কি? ধরা দিলাম তখন আমি এখান থেকে গিয়ে ধরা দিলাম, যে তখন কিন্তু আমার লেবার কার্ড ছিল না। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে পুলিশের কাছে আপনি ধরা দিতে চান, রাইট? ধরা দিলে আপনার লাভটা কি? ধরা দিলে আমাকে এই যে 2 মাস 1.5 মাস হোক জেল খাটায় দেন, আমাকে কিন্তু বাংলাদেশে ওরা পাঠাই দিবে। তো ওই টাকা আপনি কি চাচ্ছিলেন যে কোনো ভাবেই হোক ওদের মাধ্যমে বাংলাদেশে চলে আসা? ওই টাকাটা আপনার কাছে ছিল না? বাংলাদেশে আসার টাকাটা ছিল না? বাংলাদেশে আসার টাকাটা পর্যন্ত আমার কাছে ছিল না, যে কারণে আপনি পুলিশের কাছে ধরা দিতে চাচ্ছিলেন। আচ্ছা, তারপর? এর ভিতরে আরো অনেক কাহিনী আছে যেগুলোর জন্য আমার মূলত প্রবলেমটা যে শেষ পর্যন্ত যে কারণে আসছি, যে তখন কিন্তু আমার বিজনেসটা ছিল, যে বিল্ডিং এর বিজনেসটা থাকার পরেও কিন্তু আমি এখান থেকে টাকা নিতে পারতাম না, কারণ তখন আমি ওইখানে ছোট্ট একটা মামলা খেয়ে ফেলি। মামলাটা ছোট হইলেও সেটা আমার জন্য খুব বেশি বড় একটা আঘাত হানে। যেমন মামলা ছিল ওটা মামলাটা ছিল আমি একজনকে মারি, মারি, মানে ওর গায়ে আঘাত ব্লিডিং হয়, আমার হাতের ফোন দিয়ে ওর মাথাতে অনেক আঘাত করি, ওর মাথা থেকে অনেক খুব বেশি ব্লিডিং হয়। ওইটা ওর ভাইকে মামলা করে। ও আমার ফোন চুরি করছে প্রথম একবার, আমি সেটা জানার পর ও কিছু বলতে পারতেছিলাম না, কারণ সে আমার ফ্রেন্ড ছিল, সে অস্বীকার করছে। নেক্সট টাইম আমার ফ্রেন্ডের ফোন চুরি করে হাতে নাতে ধরা খাইছে, তারপর আমি ওরে মারি। তো মামলা করার পর আপনার কি হয়? পুলিশ অ্যারেস্ট করে? মামলা করার পর পুলিশ নিয়ে যাওয়ার পরে আমার লেবার কার্ড, তারপর আমি যে এগ্রিমেন্টটা করছিলাম বিল্ডিং এর, সেটা পর্যন্ত নিয়ে ওরা ব্লক করে রেখে দেয়। এরপরে আপনি পুলিশের কাছে, পুলিশ নিয়ে যাওয়ার পর আপনাকে পুলিশ ছেড়ে দেয়? হ্যাঁ, ওরা এগুলো রাখে, 2 দিন আমাকে রাখার পর আমার লোক ছিল, আমি বের হইতে চাচ্ছিলাম, তারপর এখানে মোটামুটি 350 রিয়াল থেকে 400 রিয়ালের মতো খরচ হয়, বাংলাদেশি টাকায় প্রায় মোটামুটি 70 থেকে 80 হাজার টাকার মতো। তারপর এখান থেকে আমার বের করে আনার পর আমি এগুলো থেকে বের হওয়ার জন্য যখন দেখতেছিলাম যে আমার গ্রামা দিছে প্রায় মোটামুটি বাংলাদেশি টাকায় 16 লাখ থেকে 17 লাখ টাকার মতো গ্রামা দিছে। হ্যাঁ, জরিমানা, ঠিক আছে, 16 থেকে 17 লাখ টাকার মতো। তখন আমি কি করি যে আমি সর্বপ্রথম একটা সিআইডি ছিল, ওই যে বাবা বলতাম, তার সাথে আমি কন্ট্রাক্ট করি যে কি করা যায়। ও বলতেছে দেখ, এটা তো মানে যেটা বলা হয় বাংলাদেশে আপিল, এরকম কিছু একটা, যে এরকম করলে তোর টাকার পরিমাণটা কমবে, আবার জরিমানা তোকে দিতে হবে মাসলি, তো কতটুকু কমে দেখি। তো মোটামুটি এখানেও কিছু টাকা পয়সা খরচ করে আমি আপিল করলাম, দেন টাকার অঙ্কটা আসে 5 লাখ টাকার মতো। কত বছর ছিলেন আপনি ওমানে? ওমানে ছিলাম 5 বছরের উপরে। 5 বছর থেকে আপনি কি করেছেন? কিছুই করতে পারিনি। রেজাল্ট কি? মানে বাংলাদেশে কিছু করা হয়েছে আপনার? বাংলাদেশে বাড়ি গাড়ি বা কিছুই করা হয়নি। কিচ্ছু করা হয়নি? আপনার টাইমটা নষ্ট হয়েছে এখানে? টাইমটা নষ্ট হয়েছে। ইভেন মাঝখানে বাবা আরো একটা মার্ডার মামলা খায়। আপনার বাবা আরেকটা মার্ডার মামলা? বাহিরে থাকা অবস্থায় বাবা আরো একটা মার্ডার মামলা খায়, এই রাজনীতির সাথে জড়ার কারণে। তো আপনি যখন বাংলাদেশে লাস্ট টাইম আসলেন, এটা বাংলাদেশ কত সালে আসলেন? আমি বাংলাদেশে আসছি এই যে করোনার মাঝখানে। এই করোনার মাঝখানে বাংলাদেশ আপনাকে ওমান থেকে পাঠিয়ে দিয়েছে? ঢুকতে সমস্যা হয়নি? ঢুকতে সমস্যা মিন্স আমি তো তখন জেল থেকে আসছি। জেল থেকে আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাইছে? পাঠানো হয়েছে। আমি কিন্তু এটা কন্ট্রাক্ট করে ঢুকতে পারবেন না কখনো? ওমানে 2 বছরের ভিতর ঢুকতে পারবো না।
আগামী 2 বছরের মধ্যে আপনি আর ওমানে যেতে পারবেন না। কি শিক্ষা নিলেন, মানে আপনার নিজের শিক্ষাটা কি? নিজের শিক্ষা মিন্স প্রথম পর্যায়ে আমি যেটা বলতে পারি যে আপনার বাবা এরকম একটা কাজ করেছিল বলে আপনি একটা ধাক্কা পেলেন, আপনাকে খুব অল্প বয়সে লেখাপড়া ছাড়তে হলো। সেই লেখাপড়া ছেড়ে আপনাকে সেভ করার জন্য আপনার মামা ওমানে নিয়ে গেল। ওমানে গিয়ে আপনি তো একটা নিজের বেটার লাইফ পেতেন, চাইলে আপনি লিড করতে পারতেন, তখন আপনি 18+, কিন্তু আপনি সেটা না করে কাকতালীয় ভাবে একজনের সঙ্গে জড়িয়ে গেলেন। সেখান থেকে আপনি বের হয়ে আসার চেষ্টা করলেন, তখন পর্যন্ত আপনি চেয়েছেন যে আপনি ভালো থাকেন, কিন্তু ভালো কাজ করতে গিয়ে আপনি যখন দেখলেন যে আরামে থেকে পয়সা ইনকাম করা যায়, সেটার প্রতি একটা লোভ, এবং সেকেন্ড টাইম লাস্ট টাইম আপনি যে ড্রাইভটা দিলেন সেটা একদমই পুরোপুরি ক্রাইম জগতে আপনার নিজেকে ইনভলভ করেন। তো এই ক্রাইমের মধ্যে থেকেও আপনি প্রচুর পয়সা ইনকাম করেছেন, করে লাস্টলি আপনি জিরো হ্যান্ডে বাংলাদেশে আসেন, এবং এই 2 বছর আপনি আর কোনো দেশে যেতে পারবেন না। এখন এই 2 বছর কি ওমান ছাড়া অন্য কোনো দেশে আপনি যেতে পারবেন? এরকম কোনো সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, ওমান ছাড়া আমি চাইলে ওমানের ভিতরে কিন্তু বর্তমানে এমনও ওয়ে আছে, আমি চাইলে 1 সপ্তাহের ভিতরে আবার ওমান ঢুকতে পারি। বাট সেটাও তো ইলিগাল, অবৈধ। ইনলিগাল। এখন আপনার লার্নিংটা কি, আপনার শিক্ষাটা কি এই ঘটনা ছোটবেলা থেকে শুরু করে? আমি অবশ্যই বলবো যে আপনার আজকে যে ক্রাইমে জড়িয়ে পড়া বা আপনি যে ঘটনার মুখোমুখি হয়েছেন সেটার পেছনে আপনার কোনো হাত ছিল না, আপনার লেখাপড়ার করার কথা এই বয়সে। সেখানে আমার বাবারও বিন্দু পরিমাণ দোষ ছিল না, কারণ প্রথম মার্ডারটা যেদিন হয় তখন কিন্তু এর 2 দিন আগে থেকে আমার বাবা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে অ্যাপেন্ডিসাইটের অপারেশনের জন্য। ঠিক আছে, বাট পরিস্থিতির শিকার আপনি। হ্যাঁ। কিন্তু লেখাপড়াটা বন্ধ না করে আপনার বাবা তো অন্য কোথাও আপনাকে দিয়ে বা আপনার ফ্যামিলি অন্য কোথাও দিয়ে আপনার লেখাপড়া চালাতে পারে। তখন আমার ফ্যামিলি ক্রাইসিস। ক্লাস 6-7 এর বাচ্চার আচ্ছা হ্যাঁ, আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে হতো মাছের আড়তে কাজ করে। ট্রু। এখন আমি লাস্টলি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনি কি বলতে চান আপনার এই জীবনের যে ঘটনাগুলো শুনলাম আমরা, সেই জায়গা থেকে আপনি আজকে সিক্রেটস এই কথাগুলো বললেন, কেন বললেন? আমি সিক্রেটসে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমার মতো ভুল আর আমার মতো এরকম ট্রেপে যেন আর কেউ না পড়ে। বিশেষ করে ওমান, যে মানুষগুলো ওমান ঢুকেন ভালো করে যাচাই বাছাই করেন যে কার কাছে যাচ্ছেন আপনারা, সে মানুষটা কে বা সে মানুষটা কি করে। ওমান যাওয়ার আগে, ওমান সম্বন্ধে আমার আইডিয়া, আমি ওমান থেকে বলতেছি যে ওমান যাওয়ার আগে অন্ততপক্ষে এতটুকু জানেন যে সে মানুষটা কে, সে মানুষটা সেখানে কি করে। এতটুকু না চাই না কখনো যাবেন না। আর বিশেষ করে আপুদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা ওমান যান, সমস্যা নেই, সেখানে কাজ আছে, ভালো কাজ করেন, কিন্তু যাওয়ার আগে আপনি আগে দেখেন যে মানুষটা আপনাকে নিচ্ছে সে মানুষটা কে। আপনার নেক্সট প্ল্যান কি? আমার নেক্সট প্ল্যান একটাই যে ভাই আমার লাইফটাকে আমি জাস্ট ধ্বংস করে দিছি। যে বাবাকে যে পরিমাণ কষ্ট আমি দিছি, আমার বাবা খুব সৎ একজন মানুষ, কখনো কারো কোনো ক্ষতি করে নাই, কখনো মানুষের সাথে বাজে ব্যবহার করে নাই। আমার বাবার আমি যে পরিমাণ কষ্ট হয়েছে, আমার বাবা এই ঘটনা কিন্তু মোটামুটি ভাবে জেনে ফেলছিল, আর আমার বোন জামাই ছিল সেখানে। তো আপনি সেটাই বলছি, আপনি কি করতে চান আপনি পরবর্তী লাইফে? কি করতে চাই, যদি কোনোদিন সুযোগ পাই, বা আমি বর্তমান ফ্যামিলি ক্রাইসিস, মানে কি আপনি সুযোগ পাইলে বাবার এই ঋণটা শোধ করতে চান, তাই তো? সেটা কি অন্যায় পথে গিয়ে করবেন নাকি ন্যায় পথে থেকে? না, ন্যায় পথে থেকে, অবভিয়াসলি ন্যায় পথে থেকে বাবার শেষ আশাগুলো পূরণ করবো, যতটুকু বাবার ভালো ছেলেটাকে নিজে শো করবো। জুবায়ের, মানুষের মধ্যে মানুষ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়, কিন্তু মানুষের মধ্যে যখন স্বপ্ন মরে যায় তখনই আসলে মানুষের মৃত্যু ঘটে। আপনার মধ্যে এখনো স্বপ্ন মরে যায়নি, সো সে অর্থে আমরা বলতে পারি যে নিশ্চয়ই আপনি যেহেতু বাবার কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করেন, আপনি ঘুরে উঠতে পারবেন। আর জীবনের প্রত্যেকটা ঘটনাই একটা এভিডেন্ট যে লাইক দিস ইজ আ এক্সপিরিয়েন্স ফর মি। তো সেই জায়গা থেকেই অল্প বয়সে যে অভিজ্ঞতা হয়েছে, ভুল করেছেন, যাই করেছেন সেটাকে কাজে লাগিয়ে নিজের সামনের জীবনটা সুন্দর করবেন, এটাই আমরা চাই। এবং আমরা মনে করি আপনার ভিতরে সৎসাহস আছে বলেই আপনি সিক্রেটসের মতো অনুষ্ঠানে এসেছেন মানুষকে সচেতন করার জন্য। থ্যাংক ইউ জুবায়ের, আমি আপনাকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। এবং একসাথে প্রিয় শ্রোতা, আপনাদেরকেও একটা কথা বলতে চাই যে যে কোনো ধরনের কাজের মধ্যেই, মানে আমরা তো সবসময় যেটা বলি যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, তো সেই জায়গাটাতে আমরা যদি কোনো ধরনের কোনো ক্রাইমের মধ্যে জড়িয়ে যাই বা ভুলের মধ্যে জড়িয়ে যাই, আমরা যেন নিজেদেরকে ডিমোটিভেট না করি যে না এটাই আমার জীবনের শেষ, এটাই আমাকে জীবনটা শেষ করে দিল। কারণ লাইফ ইজ আ এন্ডলেস অপরচুনিটি। সো সেই জায়গাটা থেকে জীবনের একেবারে লাস্ট ব্রেথ পর্যন্ত আপনার নিজেকে মানে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে এবং চমৎকার ভালো কিছু কাজ করার সুযোগ আছে। তো সেই সুযোগটা যেন আমরা না হারাই। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ শুনলেন। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আবারও ফিরে আসবো। এবং লাস্ট বেলায় যে কথাটা বলতে চাই, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওখানে গেলে আমাদের অনুষ্ঠানের যেগুলোর ভিডিও ফরম্যাট করা সম্ভব হয় সেগুলো আপনারা দেখতে পারেন। www.youtube.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.youtube.com/ilovedhakafm। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। Secrets. Something beyond entertainment.
love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.